আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর পড়ালেখার। আজকের এই ক্লাসে যারা যুক্ত হচ্ছ আমাকে একটু বলবে যে কে কোন জায়গা থেকে আমাকে দেখছো, এবং যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করতে পারো। আজকের লাইভ সেশনে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচার আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা পড়ব। এই অধ্যায়ের উপরে আমরা 3টা লেকচার নিব। এই 3টা লেকচার আমরা প্রত্যেকটা উইকে ফ্রি ক্লাসের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তোমরা সেই ক্লাসগুলো করতে পারবে। কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো একটু আমাকে জানাবে। যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের সহপাঠীদেরকে একটু মেনশন করে দাও, লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো। তো একটু কমেন্টস করো যে কে কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছো। আমরা একটু সবার সাথে লাইভটা শেয়ার করি যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে। তো একটু আমাকে জানাও ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। যদি ঠিকভাবে দেখা যায় এবং শোনা যায় তাহলে আমরা ক্লাস শুরু করে দিব আজকে, ঠিক আছে? ওকে, আমরা আস্তে আস্তে শুরু করে দেই। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে তাদেরকে একবার স্বাগত জানাচ্ছি আবারও। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, কেমন? আচ্ছা, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো আমাকে একটু জানাবে যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে 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 ফাইন, শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব খুবই অল্প সময়ে আমরা পড়ব। ওয়ালাইকুম আসসালাম রাবিয়া, তিশা এবং সায়াম এবং রেজাউল ইসলাম। আচ্ছা, আজকে আমরা সিভিক্স বা পৌরনীতি, হ্যাঁ তোমাদের পৌরনীতির আজকের হচ্ছে প্রথম লেকচার তৃতীয় অধ্যায়ে। নিশ্চয়ই আমাকে তোমরা শুনতে পাচ্ছ, তাই তো? শোনা যাচ্ছে কিনা একটু বলবে, শোনা গেলে তাহলে আমরা শুরু করে দিব আজকে, কেমন? ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা একটু বলবে। যদি তোমরা বলো তাহলে আমি শুরু করে দিব, ঠিক আছে? একটু কমেন্টস চাই। আচ্ছা, আমরা আজকে যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, প্রথম পত্র, হ্যাঁ পৌরনীতি প্রথম পত্র। এবং এই পৌরনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যে তোমাদের যে অধ্যায়টা এখন আমি পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, প্রথম পত্র তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তাহলে আমরা এই অধ্যায়টাতে 3টা টপিক। কয়টা টপিক? 3টা টপিক আমাদের। একটা হচ্ছে মূল্যবোধ, আইন, আর একটা হচ্ছে স্বাধীনতা, এবং আরেকটা টপিক আছে যেটাকে আমরা স্বাভাবিকভাবে সাম্য বলি। এটা এই 4টা টপিক আমরা একের পর এক পড়ব। আজকের ক্লাসে আমরা হচ্ছে মূল্যবোধ নিয়ে আলোচনা করব। মূল্যবোধ কি আসলে, মূল্যবোধ কি বা কাকে বলে সেটাকে আমরা জানি? মূল্যবোধ হচ্ছে এমন একটা মাপকাঠি যেটা আমরা সমাজে যে কাজকর্মগুলো করি যেটার উপর ভিত্তি করেই হচ্ছে সেই কাজকর্মগুলোকে পরিমাপ করা হয়। তাহলে আমাদের যে আচরণ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে কর্মকাণ্ড, সেটার একটা মাপকাঠি হচ্ছে মূল্যবোধ। তো আমরা মূল্যবোধগত দৃষ্টিভঙ্গিগত কারণে আমাদের চিন্তা চেতনা, তাহলে মূল্যবোধ হচ্ছে এমন একটা মাপকাঠি যেটার উপর ভিত্তি করে, তাহলে মূল্যবোধ হচ্ছে এমন একটা মাপকাঠি যেটার উপর ভিত্তি করে আমরা কোনো একটা কিছুর ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এই বিষয়গুলো বিবেচনা করি। তাহলে মূল্যবোধ হচ্ছে একটা
মানদণ্ড। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণের এমন একটা মানদণ্ড যেটার উপর ভিত্তি করে আমরা কোনো একটা কাজের ভালো মন্দ বিচার করি। আচ্ছা, যারা যুক্ত হয়েছে তোমাদেরকে একটু কমেন্টস করি, আমি কমেন্টসগুলো পড়ি। আনোয়ার ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে, কাদের মণ্ডল যুক্ত হয়েছেন এবং কিম জান্নাত যুক্ত হয়েছে। আজকের ক্লাসে যারাই যুক্ত হয়েছে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। আমাকে বলো যে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। আমি এখনও বুঝতে পারতেছি না যে আমাকে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আমাকে দেখতে পাচ্ছি, বাট তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা একটু বলো। কে কোন জায়গা থেকে আর লাইভটি আজকের ক্লাসটি করতেছো, তোমরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা একটু বলতে পারো। আমি একদম স্লাইডে চলে যাই। আমাদের আজকের এই ক্লাসের আমি বললাম যে প্রথমে আমি আলোচনা করব হচ্ছে তোমাদের মূল্যবোধ নিয়ে। মূল্যবোধ হচ্ছে আমাদের এমন একটা মানদণ্ড বললাম যেটার উপর ভিত্তি করে আমরা সমাজের কোনো একটা কাজের ভালো মন্দ বিচার করি। এই যে মূল্যবোধ একটা আদর্শ বলছে, একটা নীতি বলছে এবং বিশ্বাস বলছে মানুষের চিন্তা চেতনা আচরণ কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালিত করে। তার মানে হচ্ছে যার ভিতরে মূল্যবোধ আছে সে তার মূল্যবোধগত কারণে সে সঠিক পথে মানে ভালো পথে, নৈতিক পথে, উচিত পথে সে পরিচালিত হবে। তাহলে মূল্যবোধ হচ্ছে যে এটা নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি হয়। তো যখন বলা হবে যে মানুষের মূল্যবোধের ভিত্তি কি, তখন ধরে নিতে হবে যে নৈতিকতাকে বোঝানো হচ্ছে। তাহলে নৈতিকতা হচ্ছে মূল্যবোধের ভিত্তি বা উপাদান। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমাদের সাথে আছেন তাবাচ্ছুম শিমু। শিমু তুমি তোমাদের জিয়া স্যার তোমাকে আজকে মনে করতেছিল যে তুমি ক্লাস করতে, তো তুমি নাকি জিয়া স্যারকে ইদানিং কমেন্ট করতেছো না, তো কি কারণে হচ্ছে এমনটা? আনোয়ার ইসলাম আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন, কিম জান্নাত 26 বেসের এবং রাবিয়া ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে শৈশব সাহা যুক্ত হয়েছেন এবং সিয়াম যুক্ত হয়েছে এবং হচ্ছে সীমান্ত যুক্ত হয়েছে এবং এর পাশাপাশি আরও যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে সহজ কথায় দেখো, মূল্যবোধ সহজ কথায় হচ্ছে ভালো মন্দ, উচিত অনুচিত, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এসব বুঝে চলার মানদণ্ডই হচ্ছে কি মূল্যবোধ। তাহলে আমাদের ভিতরে যাদের ভিতরে মূল্যবোধ আছে তারা অবশ্যই কোনো একটা কাজ সেটা বিচার বিবেচনা করে নৈতিক কিনা, অনৈতিক কিনা, ঠিক কিনা, বেঠিক কিনা, উচিত কিনা, অনুচিত কিনা, এইটা বিবেচনা করেই আমরা কাজ করব। তাহলে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি মাত্রই যে নৈতিক, অনৈতিক, ঠিক বেঠিক, ন্যায় অন্যায় এটা বিবেচনা করার মাধ্যমে কাজ করে থাকে না। আমার কথা বুঝতে পারছো? তাহলে এখানে মূল্যবোধ কি যখন আমাকে বলা হবে মূল্যবোধ কি, তখন আমরা এই মূল্যবোধের ক্ষেত্রে সাধারণ কথা এগুলো বলবো, কিন্তু তাত্ত্বিকদের কথা যখন আমরা সংজ্ঞা দিব তখন আমরা সংজ্ঞার ক্ষেত্রে আমরা স্টুয়ার্ট সি ডট এবং এম.আর. উইলিয়াম এই দুইজনের সংজ্ঞা আমরা সংজ্ঞায়িত করতে পারি। স্টুয়ার্ট সি ডট কি বলছে? স্টুয়ার্ট সি ডট বলতেছে যে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, সমাজ এবং ব্যক্তি এটার উপর নির্ভরশীল। যেমন ধরো সমাজ, আমরা মূল্যবোধ সমাজের কাছ থেকে লাভ করি, আবার সমাজ কার থেকে পায়? সমাজ ব্যক্তির থেকে সেটা আশা করে। তার মানে হচ্ছে অনেকটা এরকম যে আমরা সমাজ থেকে, সমাজ ব্যক্তি থেকে, এইভাবে সার্কুলেশন। স্টুয়ার্ট সি ডটের কথার মধ্যে এটাই উঠে আসতেছে যে এমন কিছু রীতিনীতি সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে আবার সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। আচ্ছা স্যার, আপনাদের ফ্রি টেস্ট বেসে পরিণতি কি প্রতিটা অধ্যায় পড়াবেন? প্রতিটা অধ্যায়ের জন্য কি একটি করে ক্লাস রাখবেন নাকি এক ক্লাসে 2-3টি অধ্যায় পড়াবেন? দেলোয়ার হোসেন, হ্যাঁ, পরিণতি কি এক ক্লাসে অনেকগুলো অধ্যায় পড়ানো হয়? হ্যাঁ, আর আমাদের যারা ভর্তি স্টুডেন্ট আছে, হ্যাঁ, তোমাদেরকে তারাই জানাই দিবে যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস হয়। যেমন আমি এই অধ্যায়ের উপরে 3টে ক্লাস নেই সম্ভবত, ঠিক আছে? আমার নাম হচ্ছে রাসেল সীমান্ত এবং হচ্ছে শোয়েব সাহা। আচ্ছা, রাজনীতি করতে গেলে কোন বই পড়তে হবে, পরিণতি নাকি ইতিহাস? দুটাই। রাজনীতির জন্য প্রচুর জ্ঞান দরকার এবং দুটাই পড়তে হবে। এবং অপরাধ, যেটা তাবাসসুম শিমু যেটা বলছে ক্রিমিনোলজি এর বই পড়বেন। আচ্ছা, ক্রিমিনোলজি হচ্ছে অপরাধ বিজ্ঞান, অপরাধ সংক্রান্ত বিষয়ে ওইটাতে আলোচনা হয়। অপরাধের ধরন, কারণ, প্রতিকারমূলক ব্যবস্থা এবং অপরাধের যে বিভিন্ন ধরনের থিওরিগুলো সেগুলোই ক্রিমিনোলজিতে পড়ানো হয়ে থাকে। তো পৌরনীতি পড়লে তুমি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাবে, তখন তোমার ক্ষেত্রে তুমি বিভিন্ন বিষয়ে জানতে পারবে, তখন তোমার ক্ষেত্রে রাজনীতি করাটা তোমার জন্য একটু সহজ হবে, ঠিক আছে? এর বাইরে অন্য কিছু না।
প্রথম পত্রের কি সবগুলো অধ্যায় পড়াবেন? হ্যাঁ, দুইটাই পত্রেরই সবগুলো অধ্যায় পড়ানো হবে। যারা আমাদের টেস্ট প্রিপারেশন বেসে ভর্তি হইতে চাও দ্রুত পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও, কারণ দুইটা পত্রই তোমাকে সেখানে ভালোভাবে পড়ানো হবে এবং রেকর্ডেড থাকবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস। এবার আসি এমআর উইলিয়াম যেটা বলছে, মূল্যবোধ হচ্ছে এমন একটা মানদণ্ড, বলছে প্রধান মানদণ্ড কিসের? মানুষের ইচ্ছা, যে আমার যে ইচ্ছা সেটার একটা প্রধান মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। তার মানে কি, আমি সেই কাজটাই করব আমার ইচ্ছা দ্বারা, যেই কাজটা আমার মূল্যবোধ দ্বারা, আমার মূল্যবোধ যেটা আমাকে কি করে, চালিত করে। অর্থাৎ মূল্যবোধ যেটা আমার ভিতরে, যে মূল্যবোধ থাকবে, যদি ভালো মূল্যবোধ থাকে তাহলে আমি ভালো কাজের দিকে যাব, আমার ভিতরে যদি খারাপ মূল্যবোধ থাকে অবশ্যই আমি খারাপ কাজের দিকে যাব। তাহলে মূল্যবোধ হচ্ছে মানুষের যে ইচ্ছার একটি মানদণ্ড, এর আদর্শে মানুষের আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত। এই যে বললাম না, আমার যদি ভালো মূল্যবোধ থাকে তাহলে আমি ভালো কাজের দিকে যাব, আমার যদি খারাপ মূল্যবোধ থাকে তাহলে আমি খারাপ কাজের দিকে যাব। এই যে মানুষের ইচ্ছার একটা মানদণ্ডের কথা বলছে, যেটার আদর্শের উপর ভিত্তি করে আমাদের আচার ব্যবহার রীতিনীতি এবং হচ্ছে নিয়ন্ত্রিত হয়, এবং এই মানদণ্ডে সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয়। তাহলে এটার উপর ভিত্তি করেই সমাজের মধ্যে বিচার বিবেচনা করা হয়। আমি সচরাচর এই টপিকটা পড়ানোর ক্ষেত্রে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি, মূল্যবোধটা আসলে বিমূর্ত। বিমূর্ত কেন? কারণ তোমার কাছে এক ধরনের, আমার কাছে এক ধরনের। আমার ভাবনা আমার মতো, তোমার ভাবনা তোমার মতো। হ্যাঁ, একটা কথা প্রচলিত আছে যে আমি আমার মতো, তুমি তোমার মতো, সে তাহার মতো। অর্থাৎ কেউ কারোর মতো না, যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিন্তায় বাঁচে, চেতনায় বাঁচে, এবং প্রত্যেকটা মানুষের যে চিন্তা ভাবনা সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? সেটা হয় মূল্যবোধের উপর ভিত্তি করে। তাহলে মূল্যবোধ যার ভালো, সে ভালো চিন্তা করবে, তার কাজকর্মের মধ্যে ভালো দিক দেখা দিবে, এবং তার সব কিছুর মধ্যে ভালো বিবেচনা আসবে, অর্থাৎ সে ভালো যেটা সেটাকেই গ্রহণ করবে। আর যাদের মূল্যবোধ খারাপ, তারা খারাপের দিকে যাবে, খারাপ বিবেচনা, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, এগুলো তার ভিতরে দেখা যাবে। আচ্ছা, আমরা একটু এখন যেটা বলবো সেটা হচ্ছে একটা উদাহরণ। ধরো এটা একটা পুকুর, তো পুকুরের মধ্যে মানে দুইজন ভদ্রলোক, একজন হচ্ছে ধরো ভোর 5টায় ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এক ভদ্রলোক হচ্ছে নামাজ পড়ার জন্য কি করলো, যে এখানে উজু করা শুরু করলো। তো এই পারে আরেকটা ঘাটে এক ভদ্রলোক, সেও 5টায় উঠলো, মানে 5টায় বলতে বিভিন্ন জায়গায় চুরি চামারি করে সে এসে এই ঘাটে বসে হচ্ছে কি করতেছে, যে মুখ হাত ধুচ্ছে। তাহলে এই ভদ্রলোক হচ্ছে নামাজ পড়ার জন্য উঠলো, এই ভদ্রলোক হচ্ছে চুরি করে সারা রাত, সে এখন কি করবে, যে মুখ হাত ধোবে। এখন এই ভদ্রলোক চোর, তিনি যেটা চিন্তা করতেছে যে মনে হয় আমার মতো চোর দ্বিতীয় জন আছে। হ্যাঁ, আর ভদ্রলোক যিনি নামাজ পড়ার জন্য উঠলেন, তিনি চিন্তা করতেছে যে আমার মতো নামাজি ব্যক্তি হয়তো সমাজের মধ্যে দ্বিতীয় জন আছে, নইলে হচ্ছে এত বুড়ে কেউ ওঠার কথা না। এই যে ব্যাপারটা, এটা দেখো, ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গিটা আলাদা। এই লোকটা নামাজ পড়ার জন্য উঠলো, তাকে চিন্তা করতেছে যে আর একজন খারাপ লোক চিন্তা করতেছে সে মনে হয় খারাপ কাজ করে আসতেছে। একইভাবে ভালো লোকটা চিন্তা করতেছে যে আমার মতো ভালো লোক মনে হয় আছে। তাহলে এই যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয় মূলত মূল্যবোধগত কারণে। তাহলে তোমার মূল্যবোধ যদি ভালো হয় তাহলে তোমার চিন্তা ভাবনার মধ্যেও একটু পরিবর্তন আসবে, তোমার মূল্যবোধ যদি খারাপ হয় তাহলে চিন্তা ভাবনার মধ্যেও সেরকম থাকবে। এটাই বলছে এমআর উইলিয়াম। তাহলে আমাদের ইচ্ছার একটা মানদণ্ড, যেটার উপর ভিত্তি করে তোমার মানুষের আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত হয়, এবং একই মানদণ্ডে হ্যাঁ সমাজে মানুষের কাজের ভালো মন্দ কি করা হয়, বিচার করা হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো বা ক্লাসগুলো মিস করি, অনেক ক্লাস করতাম আমরা। আচ্ছা, এটা কে যেন, আচ্ছা মিকিমনি আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকগুলো ক্লাস করতো তারা, তাদেরকে অনেক ফ্রি ক্লাস করিয়েছে আমরা। এটা 2021 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক অনেক শিক্ষার্থী আমাদের থেকে পড়েছে, বাট ফেসবুকে একটা পোস্ট দিলে তারা একটা লাইক দেয় না। কারণ হচ্ছে কি, আমরা খুবই রেশনাল বলতে কীরকম, আমরা এটাও আশা করি না যে তারা আমাদেরকে লাইক দিবে, শেয়ার দিবে, পোস্টে আসি কমেন্ট করবে, ওরকম আমরা আশাও করি না। কেন? কারণ তার তো এখন প্রয়োজন নাই। তো আমরা স্বভাবত সমাজের মধ্যে প্রয়োজন হিসেবে আমরা প্রিয়জনকে কাছে টানি, অর্থাৎ হচ্ছে প্রয়োজনই প্রিয়জন। তো ওই ক্ষেত্রে তারা এখন অনার্সে উঠে গেছে, তারা এখন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, তারা তাদের কাজে ব্যস্ত। তোমরা যারা এখনও ইন্টারমিডিয়েটে আসো, তোমরা আঁকড়ে ধরো, আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে এমআর উইলিয়ামের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবে, এটাই হচ্ছে মূল্যবোধের সংজ্ঞা। এবং স্টুয়ার্ট সি ডট যে কথাটা বলছে সেটা হচ্ছে ব্যক্তি এবং সমাজ। মূল্যবোধ ব্যক্তি সমাজ থেকে লাভ করে, সমাজ ব্যক্তি থেকে যেটা আশা করে। এইভাবেই হচ্ছে তোমার মূল্যবোধটা সার্কুলেশন হয়। এরপর আমরা যাই মূল্যবোধের বৈশিষ্ট্য, যেটা মূল্যবোধের থাকা লাগবেই। মূল্যবোধ হচ্ছে সমাজের একটা মাপকাঠি। অর্থাৎ কিসের মাপকাঠি? এই যে ভালো মন্দ, উচিত অনুচিত, এটা বিচার করার একটা মানদণ্ড। এটা মানুষের আচার, ধ্যান ধারণা এবং চালচলনকে নিয়ন্ত্রণ করে। তাহলে সামাজিক মাপকাঠি, এটাকে বলছে সামাজিক মাপকাঠি। মূল্যবোধের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা বলছে। ঠিক আছে, হ্যাঁ, যেগুলো বলতেছে এগুলো মনে রাখবা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রিমি,
এবং স্যার লাইক কমেন্ট করি, আপনি আপনি করি না বলতেছেন কেন? আচ্ছা না না ওটা বলতেছি না, তোমরা যারা করো, তোমরা যারা এখন আসো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তোমাদের বাইরেও তো আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট আছে, তাই না? তো প্রাক্তন স্টুডেন্ট যারা আছে তাদের কথাই বলতেছে, তারা যার যার মতো ব্যস্ত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই আসলে নিজ নিজ জায়গায় ব্যস্ত। আবার আসি যুগসূত্র এবং সেতুবন্ধন। যুগসূত্র এবং সেতুবন্ধন ব্যাপারটা কি? মূল্যবোধ সমাজের সদস্যদের মধ্যে ঐক্য গড়ে তোলে, অর্থাৎ যুগসূত্র এবং সেতুবন্ধন তৈরি করে। কীরকম? যেমন হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম না যে একজন চোর সে আরেকজনকে মনে করতেছে সুর মনে করতেছে। হ্যাঁ, তো আমরা অনেক সময় বলি সুরে সুরে মাছ তো ভাই, বলি না? তো সুরে সুরে মাছ তো ভাই এটা কেন বলি? কারণ হচ্ছে মূল্যবোধগত কারণে যে একই মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা এক জায়গায় চলে আসে। যেমন দেখবে সমাজের মধ্যে যারা সুর, ডাকাত, বাটপাট, চাঁদাবাজ তারা এক জায়গায় চলে আসছে, যে কোনোভাবেই তারা ঐক্যবদ্ধ। ঠিক একইভাবে যারা ভালো মানুষ আছে তাদের মধ্যে যোগাযোগ। তার মানে কি, যাদের মূল্যবোধ যেরকম তারা সেরকম মানুষের সাথে মিশে, সেরকম মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, সেরকম মানুষের সাথে তারা কাজকর্ম পরিচালনা করে। তাহলে এই জায়গাটাতে মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে, যুগসূত্র তৈরি করে, সেতুবন্ধন তৈরি করে। তার মানে মূল্যবোধ যদি থাকে, মানে একই মূল্যবোধ সম্পন্ন মানুষেরা একসাথে ঐক্যবদ্ধ থাকে, তাহলে এটা একটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মূল্যবোধ মানুষের মধ্যে যোগসূত্র এবং সেতুবন্ধন তৈরি করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা সমাজের মাপকাঠি, যেটার উপর ভিত্তি করে আমরা ভালো মন্দ বিচার করি, উচিত অনুচিত, নৈতিক অনৈতিক, ঠিক বেঠিক বিবেচনা করি। আরটা হচ্ছে তোমার যোগসূত্র মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। একই মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা এক জায়গায়, একই পরিবেশে, একই এনভায়রনমেন্টে, একই চিন্তা ভাবনায় তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে নৈতিক প্রাধান্য। নৈতিক প্রাধান্য কি? আমরা স্বভাবত যেটা দেখি সেটা হচ্ছে কি, মূল্যবোধের ক্ষেত্রে অবশ্যই নৈতিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কি? নৈতিকতাকে। তাহলে নৈতিক প্রাধান্য দেওয়া হয়। তাহলে মূল্যবোধ আইন নয়, এটি সামাজিক নৈতিকতা। দেখো নৈতিক প্রাধান্য কেন? কারণ মূল্যবোধটা গড়ে ওঠে নৈতিকতার উপর ভিত্তি করে। যেমন ধরো তোমার যদি নৈতিকতা না থাকে, কি না থাকে? তোমার যদি নৈতিকতা না থাকে তাহলে তুমি কখনো ভালো কাজ করবে না। করবে কি? তোমার যেটা থাকা দরকার সেটা হচ্ছে নৈতিকতা। তোমার যদি নৈতিকতা না থাকে তাহলে তুমি ভালো কাজ করবে না, এটা খুব স্বাভাবিক। তাহলে মানুষের নৈতিকতা অনেক বড় একটা গুণ। যার ভিতরে নৈতিকতা আছে সেই সামাজিকভাবে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবেই বিবেচিত হয়, আর যার ভিতরে নৈতিকতা নেই সে তো ভালো কাজ করবে না। তাহলে স্বাভাবিকভাবে তাকে আমরা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলি না। তাহলে মূল্যবোধ হতে গেলে সেটার মধ্যে নৈতিক প্রাধান্য থাকতে হবে। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও মানুষকে শ্রদ্ধা ও অভ্যাসগতভাবে মানুষেরা এই মূল্যবোধগুলো মেনে চলে। বুঝতে পারছো ভাইয়া? দ্বিতীয় পত্রটা নিলে ভালো হতো। রিমি, দ্বিতীয় পত্রটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে কি, এখন তো তোমরা ফার্স্ট ইয়ারও আছে, এখানে প্রথম বর্ষও আছে, দ্বিতীয় বর্ষও আছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছিলাম যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয়ই সবাইকে মিলে হচ্ছে ক্লাসটা করার জন্য আর কি। তো যার জন্য হচ্ছে আমরা প্রথম পত্র পড়াচ্ছি। বিভিন্নতা। বিভিন্নতা মানে কি? যে দেখো সমাজ, স্থান, কাল, ব্যক্তিভেদে মূল্যবোধ ভিন্ন। এই যে বিভিন্নতা, এখানে স্পষ্টভাবে দেশ, জাতি, সংস্কৃতি, সময় এবং পরিবেশ ভেদে মূল্যবোধ কি হয়? ভিন্ন হয়। যেমন এক দেশের গালি আরেক দেশের বুলি, এরকম বলে না? এক দেশের গালি আরেক দেশের কি বুলি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার একটা দেশের যেটা সংস্কৃতির মধ্যে মূল্যবোধ, সেটা আরেক দেশের সংস্কৃতির মধ্যে সেটা মূল্যবোধ না। যেমন ধরো আরবিয়ান কালচারে হ্যান্ডশেক করা বা মুসলিম কালচারে হ্যান্ডশেক করাটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু অনেক দেশ আছে যেখানে হচ্ছে তারা হ্যান্ডশেক করতে চায় না বা সালাম দেয় না। তাহলে মূল্যবোধ ব্যাপারটা কি? যে পাশ্চাত্যের মেয়েদের পোশাকের কথা এখানে বলছে, যে আমি যদিও বা আমি এটা বলতেছি না, যেমন ইউরোপের মধ্যে যে কাপড় চোপড় পরিধান করে সেটা তাদের মূল্যবোধ, যে খোলামেলা জীবনযাপন। আর আমাদের মুসলিম কান্ট্রিতে বা মুসলিম শাসিত যে রাষ্ট্রগুলো আছে সেখানে তো পর্দা না করলে তার শিরোচ্ছেদ করা হবে, সেরকমই ব্যাপারও আছে অনেক দেশে। তাহলে আমাদের মতো দেশগুলোতে যেখানে পোশাক পরিচ্ছদের এত বেশি কি নাই, রেস্ট্রিকশন নাই, তারপরে সামাজিকভাবে কিছু বিধিনিষেধ আছে, কিন্তু ইউরোপে তো কোনো রেস্ট্রিকশনই নাই, সামাজিকভাবে বিধিনিষেধও নাই। তাহলে সেই দেশগুলোতে মূল্যবোধ আর আমার দেশের মূল্যবোধের মধ্যে কি আছে? ভিন্নতা আছে, এটাই হচ্ছে বিভিন্নতা। তাহলে ব্যক্তিভেদে, স্থানভেদে, সময়ভেদে, কালভেদে, দেশভেদে মূল্যবোধ ভিন্ন ভিন্ন হতে পারে। আর একটা হচ্ছে বৈচিত্র্যময়তা। বৈচিত্র্যময়তা আপেক্ষিকতা, অর্থাৎ হচ্ছে সর্বত্রই এক নয়। এক সমাজে যা মূল্যবোধ অন্য সমাজে তা নাও হতে পারে। তাহলে দেখো মূল্যবোধ হচ্ছে বিভিন্ন রকম হতে পারে এক। আরটা হচ্ছে কি, যে তোমার মূল্যবোধ এক এক সমাজে এক এক রকম, এবং এটা স্থানকাল পাত্রভেদে, সময়ভেদে এটা আলাদা। যেমন আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি সতীদাহ প্রথা। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটা এক সময়, সতীদাহ মানে বুঝো তো, সতীদাহ মানে হচ্ছে কি স্ত্রীকে দাহ করা। অর্থাৎ যদি কোনো, মানে একসময় ভারতীয় হিন্দু সমাজে যেটা ছিল,
যে বিশেষ করে ইংরেজ শাসনের আগে ভারতীয় সমাজের মধ্যে একটা ধারণা প্রচলিত ছিল কি, যে কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকেও কি করতে হবে, যে আত্মহুতি দিতে হবে, অর্থাৎ স্ত্রীকেও যে স্বামীর সাথে সীতার মধ্যে মানে পুরাতে হবে, অর্থাৎ একসাথে মৃত্যু হবে। তাহলে দেখো স্ত্রীকে পুরানোর যে রীতি সেটাই হচ্ছে সতীদাহ প্রথা। তাহলে এক সময় সেটা ছিল ভারতীয় হিন্দু সমাজের মূল্যবোধ, বাট এখন কি সেটা হিন্দু সমাজের মূল্যবোধের মধ্যে আছে? পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে যে পরিবর্তনশীলতা। এবং একইভাবে এটাই হচ্ছে তোমার কি, যে বিভিন্নতা, যেমন মুসলিম সমাজে এক ধরনের, হিন্দু সমাজে এক ধরনের, বুদ্ধিস্ট সমাজে এক ধরনের মূল্যবোধ, প্রত্যেকটা সমাজ ভেদে, স্থান ভেদে, কাল ভেদে এগুলো হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে ভাইয়া, এখন কি সাপ্লিমেন্ট কিনবো? কিনতে পারো। মূল্যবোধের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি, যে পরিবর্তনশীলতা, এটা আমি এখানে বলছি বৈচিত্র্যময়তার ক্ষেত্রে, যেমন সংস্কৃতি ভেদে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, একইভাবে হচ্ছে তোমার কি পরিবেশ ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়, এবং একইভাবে অতীতে প্রচলিত কিছু মূল্যবোধ যেমন বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এগুলো এখন আর গ্রহণযোগ্য না। তাহলে সময় ভেদে মূল্যবোধগুলো পরিবর্তিত হচ্ছে, এবং সমাজে আপেক্ষিক এবং কিছু কিছু হচ্ছে নৈর্ভিত্তিক বা পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে মূল্যবোধগুলো বিভিন্ন রকম হতে পারে, মূল্যবোধগুলো বৈচিত্র্যপূর্ণ হতে পারে, মূল্যবোধ হচ্ছে পরিবর্তনশীল হতে পারে, মূল্যবোধ হচ্ছে সময়ের সাথে সাথে মূল্যবোধগুলো কি হয়, সমাজের সাথে সাথে, সংস্কৃতির সাথে সাথে মূল্যবোধগুলো বদলায়। তাহলে আমরা মূল্যবোধের আরেকটু যদি বৈশিষ্ট্যগুলো দেখি, সামাজিক মাপকাঠি, অর্থাৎ এটার উপর ভিত্তি করে সমাজের ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করা হয়। এটি মানুষের আচরণ এবং হচ্ছে ধ্যান ধারণার চালচলন নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, নৈতিক প্রাধান্য থাকে, যার ভিতরে নৈতিকতা নাই তার ভিতরে মূল্যবোধ নাই। বিভিন্ন রকম হতে পারে, সমাজভেদে বৈচিত্র্যপূর্ণ হতে পারে, অর্থাৎ বিভিন্ন কালচারের বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো অবস্থান, পাত্র, কাল, সংস্কৃতি ভেদে মূল্যবোধ আলাদা হতে পারে। পরিবর্তনশীল বলতে এখানে সময়ের সাথে পাল্টানোর কথা বলছে। এবার মূল্যবোধের ভিত্তি বা উপাদান নিয়ে আমরা আলোচনা করি। আমরা আজকে শুধু মূল্যবোধটাই পড়বো, ঠিক আছে? এবার হচ্ছে বিভিন্নতার তোমার উপাদান। প্রথম হচ্ছে নীতি ও নৈতিকতা। উপাদান মানে বুঝো তো, উপাদান মানে হচ্ছে ধরো তুমি একটা চা বানাইছো, এই চায়ের মধ্যে তোমার কি কি উপাদান থাকে? প্রথমত পানি থাকে, এরপরে হচ্ছে তুমি সেখানে চিনি ব্যবহার করো, চায়ের পাতা ব্যবহার করো, এরপর তুমি সেখানে লবণ দিলেও দিতে পারো, অথবা তুমি এই যে উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্টস যা যা থাকা দরকার সেটাই হচ্ছে তোমার উপাদান। তাহলে মূল্যবোধ কিসের উপর ভিত্তি করে বা কোন উপাদানের উপর ভিত্তি করে গড়ে ওঠে? প্রথম হচ্ছে নৈতিকতা ও নীতি। যার ভিতরে নীতিবোধ নাই, নৈতিকতা নাই, তাকে আমরা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলতে পারি না। উদাহরণ যেমন ধরো অন্যের ক্ষতি না করা, কটূক্তি না করা, অহেতুক বিরক্ত না করা, এগুলো হচ্ছে তোমার নৈতিকতা বা নীতি। আরেকজনের ক্ষতি না করা, কাউকে বিরক্ত না করা, ডিস্টার্ব না করা, এগুলো মূল্যবোধের বিষয়। যার ভিতরে মূল্যবোধ আছে সে অন্যকে এই কাজগুলো করবে না, যে কাজগুলো করা উচিত না সেই কাজগুলো থেকে বিরত থাকে, এটা হচ্ছে মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে মূল্যবোধের উপাদান বা ভিত্তির মধ্যে নৈতিকতা ও নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আবার বলতেছি যে মূল্যবোধের প্রধান উপাদান যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে নৈতিকতা। মনে রাখবা, মূল্যবোধের প্রধান উপাদান কোনটা? মূল্যবোধের প্রধান উপাদান বা ভিত্তি এটা হচ্ছে নৈতিকতা। এরপরে দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার। মূল্যবোধটা তৈরি হয়ে হচ্ছে সামাজিক ন্যায় বিচার থেকে। সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে কি, যার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া। ধরো তুমি অপরাধ করলে তোমাকে শাস্তি দেওয়া, তুমি যদি নির্দোষ হও তাহলে তোমাকে বেকসুর খালাস দেওয়া, অর্থাৎ তোমাকে কোনো শাস্তি না দেওয়া, তোমাকে সসম্মানে মুক্তি দেওয়া। এটা হচ্ছে তোমার কি সামাজিক ন্যায় বিচার। তার মানে ধরো তুমি একজন অপরাধ করো নাই, তাকে শাস্তি দিলা, সেটা কি ন্যায় বিচার হলো? হলো না। তাহলে ন্যায় বিচার যদি হয় তাহলে সেটাকে মূল্যবোধ বলা যাবে। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকে তাহলে সেটাকে মূল্যবোধ বলা যাবে না। তাহলে মূল্যবোধ গড়ে ওঠে সামাজিক ন্যায় বিচার থেকে। যেমন আমরা উদাহরণে বলছি, আইনের চোখে সবাই সমান, ন্যায় বিচারের মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখা যায়, এবং অর্থাৎ যে যতটুকু অপরাধ করেছে তাকে সেটুকু শাস্তি, আর যে অপরাধী নয় তাকে শাস্তি না দেওয়া, এগুলো হচ্ছে ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার থেকেও মূল্যবোধের উৎপত্তি ঘটে বা মূল্যবোধের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা কোনো একটা কাজকে ভালো বলতেছি কখন? তখন যখন সেটা ন্যায়ানুগভাবে সেটা আসলেই ভালো। আমরা কি ভালোকে ভালো না বলে খারাপ বলে সেটা কি ন্যায় বিচার হবে? ন্যায় বিচার হবে না। তাহলে ভালোকে ভালো বলাটাই হচ্ছে ন্যায় বিচার। এবং অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা ও জবাবদিহিতা কি? যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বা দায়বদ্ধতা বজায় রাখা। কিরকম? যেমন তোমাকে একটা কাজ দিল, তুমি সেই কাজটা যথাযথভাবে করলা। তুমি যদি সেখানে দুর্নীতি করো, তুমি যদি সেখানে ক্ষমতার অপব্যবহার করো, তাহলে সেটা কিন্তু স্বচ্ছতা নয়। যেমন ধরো হচ্ছে গণতান্ত্রিক শাসনে প্রশাসনিক কাজ স্বচ্ছভাবে প্রতিপালিত করা। যেমন উদাহরণ দিছে সরকারি
আইন মেনে কাজ করছে কিনা তা জানানো এবং জনগণের প্রশ্নের উত্তর দানে সরকার দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে তোমার প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা। তাহলে তোমার এক্ষেত্রে আচ্ছা, আমার এক বোন এইচএসসির সাথে টেস্ট প্রিপারেশন বেসে ভর্তি হতে চাচ্ছে, এখানে দুটো বই পড়াতে হবে, অ্যাডভান্স বেসে নাকি একটা পত্র পড়ানো হবে, শুধু তাই ঢুকে যাচ্ছে, আপনি কি বলবেন? আচ্ছা রিপ্লাই, আচ্ছা তুমি ভর্তি করিয়ে দাও, সমস্যা নেই। ওইটা টেস্ট প্রিপারেশন বেস যেটা আছে এখানে সব পড়ানো হচ্ছে, দুইটা পত্রই পড়ানো হচ্ছে, ঠিক আছে। তবে ওইখানে প্রথমে হচ্ছে দ্বিতীয় পত্র পড়ানো হচ্ছে, প্রথমে দ্বিতীয় পত্র, এবং আমরা এখনো প্রথম পত্র শুরু করি নাই, শীঘ্রই প্রথম পত্র শুরু হবে। তুমি ভর্তি করাই যাও, এখন আপাতত যেভাবে ক্লাস চলছে ওইভাবে করুক, প্রথম পত্র শুরু হলে দুইটা পত্রই একসাথে করতে পারবে, ঠিক আছে। ওকে, আমাদের সাথে মেঘলা সাবা পরিণতি দ্বিতীয় পত্র অনেক কঠিন, এটা ক্লাসগুলো দিলে ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় পত্রের কঠিন ক্লাসগুলো আমরা দিব, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দিব। আজকের এই অধ্যায়টা আমরা আগে শেষ করি, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রের দিকে যাব। এবার তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম উপাদানের মধ্যে। প্রথমটা হচ্ছে নীতি ও নৈতিকতা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ন্যায় বিচার থাকতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে, যদি না থাকে সেটা মূল্যবোধ বলা যাবে না। আইনের শাসন, এটা হচ্ছে রাষ্ট্রের মূল্যবোধ, রাষ্ট্রের আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না, প্রচলিত আইনের দ্বারা নাগরিকের অধিকার সংরক্ষিত রাখতে হবে, এবং নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, এগুলো হচ্ছে তোমার আইনের শাসন, এটাও মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আরো কিছু কর্তব্যের উপাদান আছে, যেমন কর প্রদান করা, ভোট প্রদান করা, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, এগুলো হচ্ছে তোমার কিসের? মূল্যবোধের উপর। যেমন শৃঙ্খলাবোধ, সহনশীলতা, তার পাশাপাশি হচ্ছে তোমার কি সহমর্মিতা, তার পাশাপাশি হচ্ছে তোমার সময়ানুবর্তিতার শৃঙ্খলাবোধের কথা তো এখানে আছে, নিয়মানুবর্তিতা, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূল্যবোধের উপাদান। যার ভিতরে মূল্যবোধ আছে সেই এই কাজগুলো কখনো করবে না, এগুলো হচ্ছে সে বিরত থাকবে, অর্থাৎ বিশৃঙ্খল কোনো কিছু করবে না, সহনশীল হবে, উগ্র হবে না, এগুলো হচ্ছে মূল্যবোধের উপাদান। যার ভিতরে মূল্যবোধ থাকবে তার ভিতরে এইগুলা থাকবে। সহমর্মিতা, শ্রমের মর্যাদা, অর্থাৎ শ্রমজীবীর প্রত্যেকটা মানুষকে সে সম্মান করবে, মর্যাদা দিবে, এটা হচ্ছে তোমার মূল্যবোধের উপাদান। আমরা তাহলে অনেকগুলো মূল্যবোধের উপাদান পড়লাম। প্রথমত হচ্ছে মূল্যবোধের নীতি ও নৈতিকতা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সামাজিক ন্যায় বিচার থাকতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, এবং অন্যদিকে হচ্ছে শৃঙ্খলাবোধ এবং হচ্ছে সহনশীলতা। এই ধারণাগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে একজন ব্যক্তির ভিতরে মূল্যবোধ রয়েছে। মূল্যবোধ কয় ধরনের? মূল্যবোধের প্রকারে যদি আমরা যাই, কয়েক ধরনের মূল্যবোধ আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। কি মূল্যবোধ? গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ কি? পরীক্ষায় আসবে উদাহরণ, যেমন এই জায়গায় মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়। স্যার আপনি ইতিহাস ক্লাস নিলে অনেক ভালো হয়, আপনার দিকে ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, এখানে নাফিজ আক্তার আমাদের ইতিহাসের টিচার আছে, হ্যাঁ ভাই, এগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, কিছু কিছু মুখস্থ করতে হবে, এটা অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মুখস্থ, যেমন ধরো পয়েন্টগুলো তো আর মুখস্থ না করলে তুমি পারবে না, তাই না? তো পয়েন্টগুলো অন্তত মুখস্থ করতে হবে, যেমন উদাহরণগুলো তুমি মেমোরাইজ করবা, অর্থাৎ হচ্ছে আত্মস্থ করবা, পরে পরে বোঝার চেষ্টা করবা। এখানে দেখো মূল্যবোধের ক্ষেত্রে, যেমন গণতান্ত্রিক মূল্যবোধের যে উদাহরণ, পরীক্ষা আসবে হচ্ছে উদাহরণ, বলবে যে তোমার মত প্রকাশের স্বাধীনতা কি ধরনের মূল্যবোধ? গণতান্ত্রিক মূল্যবোধ। মতভেদের সহনশীলতা কি ধরনের মূল্যবোধ? গণতান্ত্রিক মূল্যবোধ। অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ মূল্যবোধ, এবং একইভাবে হচ্ছে তোমার পরামর্শহীনতা গণতান্ত্রিক মূল্যবোধ। নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ। কাউকে বিজয়ী ঘোষণা করলে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি বজায় রাখা গণতান্ত্রিক মূল্যবোধ। যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ। এই যে তোমার মূল্যবোধগুলো, এগুলো উদাহরণ থেকে আসবে। জাতীয় মূল্যবোধ কি? জাতীয় মূল্যবোধ হচ্ছে কি, যেমন ধরো দেশের সম্পদ সংরক্ষণ করা, জাতীয় প্রতীক ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখা, দেশপ্রেম, এগুলো হচ্ছে জাতীয় মূল্যবোধ। এরপরে যেটা আছে, যেমন ধরো হচ্ছে সামাজিক মূল্যবোধের মধ্যে রয়েছে যে সমাজের শান্তি, সহ অবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা, সততা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আত্মত্যাগ এবং অতিথেয়তা, এগুলোই হচ্ছে তোমার কি মূল্যবোধ? এগুলো হচ্ছে তোমাদের যে তোমার সামাজিক মূল্যবোধ। এরপরে আছে হচ্ছে তোমার রাজনৈতিক মূল্যবোধ। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা যে রাষ্ট্রের বিভিন্ন দায় দায়িত্ব কর্তব্য পালন করি, সেখানে রাজনৈতিক কিছু মূল্যবোধ আছে, যেমন রাজনৈতিক সহনশীলতা, দায়িত্ববোধ, আইন মানা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো সবগুলোই হচ্ছে কি রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে, ঠিক আছে। যুক্তিবিদ্যার স্যার অন্যজন, মনা স্যার, বা আপনি কি যুক্তিবিদ্যার ক্লাস নেন? আমি সবগুলো নিলে বাকিরা কি নিবে বলো? প্রত্যেকে আলাদা আলাদা শিক্ষকে ক্লাস নেন, এবং আমি তোমাদেরকে পৌরনীতি পড়াই। আমাদের প্রত্যেকটা টিচার আলাদা আলাদা, ঠিক আছে। তবে আমি পৌরনীতির সাথে সমাজবিজ্ঞানও পড়াই, যাদের সমাজবিজ্ঞান আছে তোমাদের ওইটাও আমি পড়াবো। নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ মানে কি? নৈতিক
যে এই মূল্যবোধটা নীতির উপর ভিত্তি করে, নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটার মধ্যে নৈতিক মূল্যবোধ বলতে যেটা বোঝানো হচ্ছে, যেমন সত্যবাদিতা, যে কি ব্যক্তি কি উচিত এবং অনুচিত তা নির্ধারণে সাহায্যকারী যে উপাদান, যে মূল্যবোধ, সেটাই হচ্ছে নৈতিক মূল্যবোধ। অন্যায় থেকে বিরত থাকা, দায়িত্বশীলতা, এগুলো সব নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। তাহলে আমাদের বিশেষ করে পড়তে হবে, যদি পরীক্ষায় আসে তাহলে পরীক্ষায় একটা এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আসে, সামাজিক মূল্যবোধ কাকে বলে, তাহলে সমাজের শান্তি সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধা রক্ষার সহায়ক হচ্ছে মূল্যবোধ যেগুলো, সেগুলোকে সামাজিক মূল্যবোধ বলে। সততা, সহমর্মিতা, শ্রমের মধ্যে আত্মত্যাগ, অতিথেয়তা, এগুলো হচ্ছে তোমার কি, যে তোমার সামাজিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ অনেক সময় পরীক্ষা আসে, যেমন ধরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলা, রাজনৈতিক মূল্যবোধ। তারপরে হচ্ছে রাষ্ট্রের কর পরিধান করা, কর প্রদান করা, রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। আবার অন্যদিকে অর্থনৈতিক মূল্যবোধে আমরা যাই, এখানে নৈতিক মূল্যবোধের পাশাপাশি অর্থনৈতিক মূল্যবোধ আছে। বিশেষ কিছু দৃষ্টান্তও আছে, যেমন ধরো আমরা নৈতিক মূল্যবোধের মধ্যে যেটা দৃষ্টান্ত হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, যে ধরো কেউ একজন বিপদে পড়লো, যেমন আমরা সাভারের রানা প্লাজা ধ্বংসের কথা জানি। রানা প্লাজা ধস হয়ে অনেক মানুষ মারা গেছে, পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল একটা ঘটনা। এবং সেই সময়ে একজন যে আরেকজনকে সহযোগিতা করছে, একজন মরে যাচ্ছে, সেই জায়গায় আরেকজন গিয়ে যে তাকে সহযোগিতা করছে, সেটা কি মূল্যবোধ, সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। অর্থাৎ নৈতিকতা থেকে মানুষেরা একজন আরেকজনকে সহযোগিতা করে। আর এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, যেমন ধরো যৌক্তিক চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, অথবা হচ্ছে তোমার সমস্যা সমাধানের যে দক্ষতা, এগুলো ব্যক্তির বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। একইভাবে আধ্যাত্মিক মূল্যবোধ আছে, শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ আছে, হ্যাঁ, আরও কিছু মূল্যবোধ আছে, যে মূল্যবোধগুলো আমরা, যেমন ধরো ধর্মীয় মূল্যবোধ আছে, এরপরে সাংস্কৃতিক মূল্যবোধ আছে। ধর্মীয় মূল্যবোধ কি, নিজের ধর্ম পালন করা যথাযথভাবে, অন্যের ধর্মকে হেয় না করা বা অন্য ধর্মকে ছোট না করা, প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান করা, এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। একইভাবে যে কবে থেকে যুক্তিবিদ্যা, আমাদের পেজে তোমাদের ফ্রি ক্লাসের রুটিন প্রত্যেক দিন দেওয়া হয়, পেজে লাইক দেওয়া না থাকলে লাইক দিয়ে রাখো, ঠিক আছে। তোমাদের মনাসার হচ্ছে, অর্থাৎ রাশেদুজ্জামান মনাসার আমাদের, উনি হচ্ছে তোমার কি ক্লাস নেবেন, তো তোমাদের যুক্তিবিদ্যার ফ্রি ক্লাস নেবেন, ঠিক আছে। তোমরা যারা আমাদের টেস্ট প্রিপারেশন বেস এবং তোমরা যারা 27 বেস আছো, 27 বেসের জন্য আমাদের কোর্স এখনো শুরু হয় নাই, শুরু হবে হচ্ছে আগামী 1 তারিখ থেকে। আমাদের অলরেডি স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে অনেকে 1 তারিখ থেকে। তোমরা হয়তো এখানে ক্লাস করতেছো অল্প, কিন্তু ফেসবুকে মেসেজ দেয় বেশি, হ্যাঁ, অনেকে ভর্তি হয়ে গেছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আগামী 1 তারিখ থেকে। তো সুতরাং যারা 27 বেসে আসো তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখানে দেখো সাংস্কৃতিক মূল্যবোধ যে বিষয়টা বললাম, সমাজের সংস্কার, আচার আচরণ, রীতিনীতি, উৎসব ইত্যাদির মাধ্যমে গঠিত যে মূল্যবোধ, যেমন বিয়ের রীতি, ভাষা, পোশাক ও সামাজিক অনুষ্ঠান। আর এটা হচ্ছে নান্দনিক মূল্যবোধ। নান্দনিক মূল্যবোধ কি, নান্দনিক মূল্যবোধ মানে হচ্ছে সুন্দর, শালীন, রুচিশীল আচরণ। তোমাদের যেটা পড়তে হবে, বিশেষ করে উদাহরণগুলোই হচ্ছে এই টপিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় উদ্দীপক আসবে একটা এরকম, যে মানে ধরো গণতান্ত্রিক মূল্যবোধের কথা বললো, গণতান্ত্রিক মূল্যবোধের একটা উদাহরণ হচ্ছে কি, যে নির্বাচনে যারা জয় পরাজয় মেনে নেওয়া, হ্যাঁ, একজনের নাম বললো, যে ধরো গফুর, একজন সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি নির্বাচনে দাঁড়িয়ে তিনি নির্বাচনে পরাজয় বরণ করলেন এবং তিনি সেটাকে সাদরে গ্রহণ করে মেনে নিলেন। তাহলে গফুর যে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, সেটা হচ্ছে কি, যে তিনি একজন তোমার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, তাহলে তার ভিতরে গণতান্ত্রিক মূল্যবোধ আছে। এবং এই কথাটা উদ্দীপকে জিজ্ঞেস করবে গ নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করবে যে গফুর কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, ব্যাখ্যা করো। আবার ঘ নম্বরে প্রশ্ন করবে কি, যে গফুরের উল্লেখিত মূল্যবোধ ছাড়াও তার আর কি কি মূল্যবোধ থাকতে পারে, সেই ধরনের প্রশ্নও কিন্তু থাকতে পারে। তো আর কি কি ধরনের মূল্যবোধ, এখানে অনেক ধরনের মূল্যবোধ তোমরা জানো, ধর্মীয় মূল্যবোধ আছে, সাংস্কৃতিক মূল্যবোধ আছে, নান্দনিক মূল্যবোধ আছে, আধ্যাত্মিক মূল্যবোধ আছে, অর্থনৈতিক মূল্যবোধ আছে। একইভাবে হচ্ছে তোমার কি রাজনৈতিক মূল্যবোধ আছে, আইনগত তোমার এর পাশাপাশি হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, যে আরও যে মূল্যবোধগুলো আছে, যে নৈতিক মূল্যবোধ থেকে শুরু করে সব মূল্যবোধ সম্পর্কে তোমাকে অল্প অল্প ব্যাখ্যা করতে হবে, সাথে উদাহরণ দিতে হবে। উদাহরণ দেওয়াটা ইন্টারের জন্য সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, কারণ উদাহরণ যত বেশি দিবে তত তোমার জন্য ভালো। যেমন অর্থনৈতিক মূল্যবোধ, সম্পদ, আয়, ব্যয়, সঞ্চয়, উৎপাদন ইত্যাদি বিষয়ে ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি। প্রযুক্তিগত মূল্যবোধ হচ্ছে কি, প্রযুক্তি ব্যবহারের যথাযথ নিরাপত্তা বজায় রাখা, অন্যকে ডিস্টার্ব না করা। এবার সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ কেন জরুরি সেটাই আমি বলবো। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এটা শেষ করব যে সুশাসন প্রতিষ্ঠায় কেন মূল্যবোধ দরকার। আমরা মূল্যবোধ যেটা, মূল্যবোধ যার ভিতরে এই দেখো, আমরা একটু আগে যে মূল্যবোধের উপাদান বললাম, মূল্যবোধের অনেকগুলো উপাদান বললাম না, দেখো মূল্যবোধের উপাদান বা ভিত্তি, যার ভিতরে নৈতিকতা আছে সে খারাপ কাজ করবে, সে খারাপ কাজ করবে না। যার ভিতরে ন্যায়বোধ আছে, মানে ন্যায়বোধ বলতে কি, যে ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, যে সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখে,
অপরাধীকে অপরাধী, নিরপরাধকে নিরপরাধী হিসেবে দেখে। স্বচ্ছতা ও জবাবদিহিতা, যার ভিতরে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, যার ভিতরে আইনের শাসন মেনে নেওয়ার মতো মানসিকতা আছে, যার ভিতরে শৃঙ্খলাবোধ আছে, যার ভিতরে সহনশীলতা আছে, যার ভিতরে সহমর্মিতা আছে, যার ভিতরে শ্রমের মর্যাদা আছে, সে কি কখনো তোমার স্যার একজন আপনি বিয়ে করছেন কি করেন নাই এটা নিয়ে পাগল যাচ্ছে, আনসারটা দিয়ে দেন। আমার বাচ্চা আছে 2টা এবং তারা অত্যন্ত প্রাণবন্ত, হ্যাঁ, এবং হচ্ছে আমার বাসায় একজন সুন্দরী ওয়াইফ আছে। তো তোমাদের যদি মানে কি হয় যে কি বলে কমেন্ট কম করো, সবাই রিমি পড়তে যাচ্ছে, আমি আর না বলি তাহলে বাদ দাও। তাহলে ব্যক্তিগত প্রশ্ন করে কেন? তুমি পড়ার প্রশ্ন করো না, পড়ার প্রশ্ন করলে পড়ার বিষয়ে জিজ্ঞেস করলে আমি বলতাম। ব্যক্তিগত প্রশ্ন করার দরকার কি? হ্যাঁ, এরকম ব্যক্তিগত প্রশ্ন করবা না, কোথাও করবা না, এটা ঠিক না, এটা মনোযোগ বিঘ্নিত করে, ঠিক আছে? তো এখন যেটা যার ভিতরে বললাম না, যার এই যে আবার প্রথম থেকে বলতে হচ্ছে ডিস্টার্ব, এই যে এই জিনিসটা যার ভিতরে আছে, নৈতিকতা যার ভিতরে আছে, ন্যায় বিচার ন্যায়বোধ যার ভিতরে আছে, জবাবদিহিতার মানসিকতার স্বচ্ছতা, আইনের শাসন যেখানে আছে, যার ভিতরে একই আইন মেনে চলার প্রবণতা যার ভিতরে আছে, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা যার ভিতরে আছে, সে কি কখনো আইন ভাঙবে? যদি আইন না ভাঙে, আমরা জানি যে সুশাসনের ভিত্তি কি? আইনের শাসন। সুশাসনের ভিত্তি হচ্ছে আইনের শাসন। তাহলে যে এই যে তোমার মূল্যবোধের যার ভিতরে এতগুলো উপাদান থাকবে, সে কি আইন ভঙ্গ করবে? সে কখনো আইন ভঙ্গ করবে না। তাহলে আমরা যেটা জানি যে মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে আইনের শাসন, যে সুশাসনের ভিত্তি বা উপাদান হচ্ছে আইনের শাসন, যে মূল্যবোধ সম্পন্ন সেই কখনো আইনের শাসন না মেনে ভেঙে যাবে না, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, যার ভিতরে মূল্যবোধ আছে সে কখনো আইনের শাসনকে ব্যতি রেখে, মানে আইনের শাসন ভঙ্গ করতে চাইবে না, আইন মানতে চাইবে, আইন মানবে, রীতিনীতিগুলো মানবে, সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমি কি বুঝাইতে পারছি? এইটুকু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে হবে। তাহলে যেখানে যে মূল্যবোধ আছে সেখানে আইনের শাসন। তাহলে দেখো, আইনের শাসন থাকলে একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি অবশ্যই আইন মানবে, আইন মানলে সুশাসন প্রতিষ্ঠা হবে। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা যার ভিতরে আছে সে একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, সে কখনো যে তোমার সুশাসন পরিপন্থী কাজ করবে না। দায়িত্বশীল ও জবাবদিহিপূর্ণভাবে যদি একজন মানুষ আচরণ করে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে। একইভাবে নাগরিক সচেতন এবং কর্তব্যবোধ যদি থাকে মানুষের ভিতরে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে। একইভাবে যার ভিতরে মূল্যবোধ আছে সেই কখনো ন্যায় বিচার ও অসৎ পথ বেছে নেবে না, অন্যায় বিচার বা অসৎ পথ বেছে নেবে না, সেই সবসময় ন্যায় বিচার ও সমতা বা তোমার ন্যায্যতা কথা বলবে। তখন এটা আইনের শাসনের দিকে নিয়ে যাবে এবং রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে। তাহলে মূল্যবোধ যদি থাকে, প্রত্যেকটা মানুষ, সরকার এবং রাষ্ট্র জনকল্যাণমুখী কাজ করবে এবং রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে। এইভাবেই হচ্ছে মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আমরা আজকে মূল্যবোধটা ক্লিয়ার করলাম। মূল্যবোধের এইটুকুই পড়লে তোমাদের জন্য ইনাফ, অর্থাৎ যেটুকু আমি তোমাদেরকে পড়ালাম আবার তোমাদেরকে একটু রিভিউ করি। সেটা হচ্ছে কি, মূল্যবোধের ধারণাটা তোমাদেরকে প্রথমে ক্লিয়ার হতে হবে। মূল্যবোধ হচ্ছে যে আদর্শ, নীতি, বিশ্বাস যা মানুষের চিন্তাভাবনা এবং হচ্ছে আচার আচরণ, কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালনা করে। এটা পারস্পরিক সম্পর্ক, আচরণ, দায়িত্ববোধ ও নীতিমালার মাধ্যমে পরিচালিত হয়। তার সমষ্টি। সহজ কথায় বলতে গেলে ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত, ন্যায় অনুযায়ী, অন্যায়, এগুলোর বিবেচনা করার যে বোধ, শক্তি, সেটা হচ্ছে মূল্যবোধ। স্টুয়ার্ট সি ডটের একটা সংজ্ঞা আছে, এমআর উইলিয়ামের একটা সংজ্ঞা আছে। এমআর উইলিয়ামের সংজ্ঞাটা মুখস্থ করবা। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণের একটি প্রধান মানদণ্ড, ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, যে আদর্শের উপর ভিত্তি করে মানুষের আচার ব্যবহার, রীতিনীতি এবং নিয়ন্ত্রিত হয় এবং যার উপর ভিত্তি করে মানুষের ভালো মন্দ বিচার করা হয়। এরপরে হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য, মাপকাঠি, সমাজের একটা মাপকাঠি মূল্যবোধ, যেটার উপর ভিত্তি করে ভালো মন্দ বিচার করি। যোগসূত্র, মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা একত্রিত হয়ে একটা সেতুবন্ধন তৈরি করে নৈতিক প্রাধান্য লক্ষ্য করা যায়। যেখানে মূল্যবোধকে আমরা, নৈতিক প্রাধান্য না থাকলে সেটা মূল্যবোধ হয় না, এই জন্য মূল্যবোধের এটা থাকতে হয়। বিভিন্ন রকম হতে হয়, অর্থাৎ বিভিন্নতা থাকতে হয়। এরপরে বৈচিত্র্যময় আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। এরপরে মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে এগুলো, নীতি ও নৈতিকতা। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন। এগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান। এগুলো না থাকলে, একজন ব্যক্তির ভিতরে যদি এগুলো না থাকে তাহলে তাকে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলা সমীচীন না, বলা যাবে না। মূল্যবোধের শ্রেণী
শ্রেণীর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এগুলোর উদাহরণ পড়তে হবে ভালো করে। বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ, শারীরিক ও বাহ্যিক মূল্যবোধ, যেমন পরিপাটি পোশাক পরিধান করা, সৌন্দর্যবোধ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অনেকে থাকে না যে অপরিষ্কার থাকে, সেরকম হওয়া যাবে না। পোশাক পরিচ্ছদ যেটাই থাকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। হ্যাঁ, একইভাবে হচ্ছে তোমার ধর্মীয় মূল্যবোধ, অন্যের ধর্মকে হেয় না করে নিজ ধর্ম প্রতিপালন করা, সাংস্কৃতিক মূল্যবোধ, এর পাশাপাশি হচ্ছে আরও নান্দনিক মূল্যবোধ আছে। এরকম মূল্যবোধগুলোই হচ্ছে আমাদের। ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো তোমাদের আজকের ক্লাসটি এখানে আমি শেষ করতেছি। ওকে, আমার কথা বুঝতে পারছো? আজকে এটুকুই। তোমাদের ক্লাস কেমন লেগেছে বলো? আজকের ক্লাসটি কেমন লেগেছে? নিজের কাজের জন্য কর্তৃত্ব বা লোকের কাছে জবাবদিহিতা মানে কি? এই যে বললো কিম জান্নাত যেটা বললো, নিজের কাজের জন্য বা কর্তৃপক্ষ বা লোকের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা, এটাই হচ্ছে জবাবদিহিতা। ওকে, ক্লাসের পিডিএফ তো গ্রুপে দেওয়া হয়। তোমরা আমাদের যে পেজ আছে, পেজে একটা চ্যানেল আছে, চ্যানেলটা হচ্ছে কি আমাদের মেসেঞ্জার চ্যানেল, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবং আমাদের বেসে যারা ভর্তি আছে তাদেরকে আমরা প্রত্যেকটা পিডিএফ দিয়ে রাখছি এবং তারা ওখান থেকে নিতে পারে। তোমরা যারা ভর্তি হও নাই এখনও, তারা ভর্তি হয়ে যেতে পারো দ্রুত। আর যারা ক্লাস করতেছো ফ্রিতে, তোমরা এখান থেকে দেখে নোট করতে পারো। আর পিডিএফ দেওয়ার জন্য এটা মানে পিডিএফ দেওয়া এটা একটা হ্যাসেল, বা দিলেও অনেক সময় অনেক স্টুডেন্ট আবার কি ওই পিডিএফ পড়ে না, সুতরাং দিয়ে আমরা প্রয়োজন আছে বলে মনে করি না। যারা ভর্তি হয়ে পিডিএফ সংগ্রহ করতে চাও, তোমরা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও, সাথে ক্লাস, পিডিএফ সব কিছু তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।